আপনারা যেমন বলছেন যে মানে বিপ্লবকে ভুলণ্ঠিত করতে এরকম করা হচ্ছে, আবার এই বিএনপি নেতারা বলছে যে এই নির্বাচন দেরি করবার কারণে এই ধরনের শঙ্কা আসছে যে অরাজনৈতিক একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। এবং এই যে আজকেও যেমন এই তারেক রহমান বলেছেন যে বিএনপি সোচ্চার জাতীয় নির্বাচনের জন্য, কিন্তু কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের ভিন্ন সুর। তাহলে এই যে নির্বাচনের প্রশ্নে মানে এই যে যে ঐক্যের কথা আপনারা বলছেন, এই মানে বিভাজনের ব্যাপারটা কি শুধু মানে এই দায়িত্ব তাহলে আপনাদের উপরও পড়ে? আপনারা কেন এই নির্বাচনের প্রশ্নে একমত হচ্ছেন না বিএনপির সঙ্গে? দেখুন, জনাব তারেক রহমান সাহেব আজকে নির্বাচন যে মন্তব্যটা করেছেন, এটা গতকাল জনাব মির্জা আব্বাস সাহেবও উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার যে সকল সংস্কার করবে এটা তারা মেনে নিবে না, এবং নির্বাচিত সরকার আসলে তারা সেই সকল সংস্কার ছুঁড়ে ফেলে দিবে কিংবা তারা এটা বাতিল করে দিবে, এরকম একটা কথা বলেছেন তিনি। এটা আমি একেবারে অবাক হচ্ছি না, কিংবা আপনারাও অবাক হবেন না। এটা বিএনপির কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা ঐতিহাসিক চরিত্র। দেখেন, 1990-এর স্বৈরাচার পতন আন্দোলনের পরে শাহাবুদ্দিন সরকারের অধীনে যে 29টা সংস্কার কমিটি তাদের সংস্কার সুপারিশগুলো পেশ করেছিল, বিএনপি কিন্তু 91 নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল গঠন করার সরকার গঠন করার পরেও একটা সিঙ্গেল সংস্কারও তারা বাস্তবায়ন করেনি। বরঞ্চ তারা 3 দলীয় যে রূপরেখা প্রণয়ন করা হয়েছিল 94-তে মাগুরার উপ ইলেকশনে, তারা কিন্তু প্রথম বিএনপি সেই রূপরেখা ভায়োলেশন করেছিল। একই অবস্থায় 2001 সালেও লতিফুর রহমান সরকারের অধীনে যে টিআইবি 16টা সংস্কার কমিশনের প্রস্তাব করেছিল সেটাও তারা বাস্তবায়ন করেনি, বরঞ্চ 2004 সালে এসে নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিজেদের অধীনে বানানোর জন্য পুরোপুরি পরিকল্পিতভাবে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে তারা বিচারপতির অবসরে যে সময়সীমা বৃদ্ধি করেছে, যেটার কারণে কিন্তু আপনার লগি বৈঠার তাণ্ডব করার একটা সুযোগ তারা পেয়েছিল, মৃত লাশের উপর নৃত্য করার সুযোগ আওয়ামী লীগ পেয়েছিল। তো আমরা এটা দেখে একেবারেই অবাক হই না। আমরা প্রতিবারে বলে এসেছি একটা সংস্কার, ন্যূনতম যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন হোক, কারণ আমরা এটা বরাবরই বলে এসেছি। তবে সেই সংস্কার অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। যে সকল সংস্কার স্বল্প এবং মধ্যম মেয়াদী এবং যেটা খুবই অত্যাবশ্যক একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, সেটার নিশ্চিত করার জন্য যে পরিবেশ দরকার, ন্যূনতম সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে আমাদেরকে নির্বাচনের পথে হাঁটতে হবে। তো সেই ক্ষেত্রে পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, এই সংস্কারগুলো করা ছাড়া একটা ফ্রি ফেয়ার অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে বলে আমরা মনে করি না। ডিসেম্বরের মধ্যে যদি এই মধ্য এবং স্বল্পমেয়াদী সংস্কারগুলো করে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন করতে হয়, সেটা তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সংস্কার তো তারাও চায়, কিন্তু সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন সংস্কারটা যদি বছর বছর ধরে চলতে থাকে তাহলে সেই জন্য তো নির্বাচনের জন্য অপেক্ষা মানে চলতে পারে না। এটা একটা ব্যাপার। আরেকটা বলছে যে সংবিধান সংস্কারের মতো সংস্কারগুলো যদি করতে হয় তাহলে পার্লামেন্ট দরকার। তো এখন তো আসলে পার্লামেন্ট নেই। এই অবস্থায় মানে আপনারা আসলে কতটুকু সংস্কার চান? আমরা বলেছি যে স্বল্প এবং মধ্যমেয়াদের যে সংস্কারগুলো আছে এবং যে সংস্কারগুলোর সাথে সংবিধান সংক্রান্ত ইস্যু জড়িত নয়, সেই সংস্কারগুলোর অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে সেগুলোর মাধ্যমে এই সংস্কারগুলো এখন করা সম্ভব, এবং যেগুলো একেবারে অত্যাবশ্যক সেগুলো একটি ফেয়ার নির্বাচনের জন্যই এই মুহূর্তে করা দরকার, না হলে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আমরা একই সাথে এটাও বলেছি যে দীর্ঘমেয়াদী যে সংস্কারগুলো রয়েছে এই সংস্কারগুলো নির্বাচিত সরকার এসেই করবে, তবে তাদের জন্য এটা এবং সেই সুপারিশগুলোর জন্য এই জুলাই চার্টারকে একটা আইনগত একটা বাধ্যবাধকতা আরোপ করা দরকার, একটা আইনগত প্রভিশন তাদেরকে আরোপ করা দরকার, যেটার উদ্যোগে নির্বাচিত সরকার এসে তারা যেন এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকে, এরকম একটা বাধ্যবাধকতা তার উপরে থাকে। এখন আমরা আসুন নির্বাচন, নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই নজিরগুলো এসেছে। 1946 সালের যেই ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাম পার্লামেন্ট ছিল। সেখানে একই সাথে যেমন সংবিধান প্রণয়নের কাজ হয়েছে, একই সাথে প্যারালালি কিন্তু পার্লামেন্ট আইনসভার নিয়মিত কাজগুলো হয়েছে। 70-এর নির্বাচনেও কিন্তু হয়েছে একটা শাসনতন্ত্র প্রণয়নের জন্য, পরবর্তীতে সে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। কিন্তু আপনি যদি অতি সম্প্রতি নেপালের দিকে খেয়াল করেন, নেপালও কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাম পার্লামেন্ট সেখানে আছে, সেখানে একই সাথে নতুন সংবিধানের কাজ প্রণয়নের কাজ হয়েছে এবং সাথে সাথে সংসদের যে স্বাভাবিক কাজগুলো সেগুলো হয়েছে। সুতরাং আমাদের সামনে এই উদাহরণগুলো আছে।
তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এটা ক্লিয়ার করেছি, সরকার যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর না চাপে পড়ে যদি নিজামুদ্দিন, যে ব্যাপারটা এগুলো তো আপনাদের প্রস্তাব এখন সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এগুলো আপনারা এখন একটা রাজনৈতিক দল, আপনারা গণঅভ্যুত্থানের পক্ষের নেতৃত্ব দিয়েছেন, সেখানে সেই একটা অবস্থা ছিল। এখন দেশে তো আরও অনেক রাজনৈতিক দল আছে, এখানে একটা ঐকমত্যে পৌঁছতে হবে। তো এখন ঐকমত্যে যদি না পৌঁছায় আসলে তখন কি করার? আরেকটা ব্যাপারের দিকে একটু যেতে চাই, যে ধরেন আপনারা এবং এই যে সরকার মানে সবাই একই মানে সুরেই কথা বলেন, মানে সরকারের সাথে আপনাদের সংযোগটা কি আসলে? দেখুন, আপনি যে প্রশ্নটা বারবারই করে আসতেছেন, ঐক্যমত্য হওয়ার পেছনে অন্তরায়টা কোথায়, এটা আপনাদের প্রশ্ন করা উচিত। কেন সংস্কার প্রক্রিয়া কেন দীর্ঘায়িত হচ্ছে, কেন এটা লেন্থি হচ্ছে, কেন সংস্কারগুলোর আলাপ কাছাকাছি আসছে না? দেখুন, সরকার কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে 166টি সুপারিশ পাঠানো হয়েছে এবং তাদের কাছ থেকে এটার রিয়াকশন চাওয়া হয়েছে ওই সুপারিশগুলোর অধীনে। এখনও পর্যন্ত 13 তারিখে দেওয়া সর্বশেষ তারিখ ছিল, কিন্তু এখনও পর্যন্ত বৃহত্তর রাজনৈতিক দলগুলো তাদের প্রতি উত্তর দেয় নাই এবং এই সংস্কারের প্রশ্নে আপনাদের কি মনে হয় কেন তারা দিচ্ছে না? আমি তো আপনাকে একটু আগে আপনার প্রশ্নের উত্তরে উত্তরটা ক্লিয়ার করেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এটা ঐতিহাসিক চরিত্র। 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে সংস্কার প্রস্তাবগুলো সংস্কার কমিটিগুলো করেছে, পরবর্তী নির্বাচিত সরকার এসে 9টা সিঙ্গেল সংস্কার সুপারিশ তারা বাস্তবায়ন করেনি। একই অবস্থা 2001 সালেও হয়েছে এবং এটা 2024 সালেও আমরা এটা আশঙ্কা করি যে ও সংস্কার কমিশনগুলো যে সংস্কার সুপারিশ দিচ্ছে এবং যে ন্যারেটিভকে নিয়ে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল রাষ্ট্রকে মেরামত করার, এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর যে সাংবিধানিক সংস্কার, যে সাংবিধানের ধারাবাহিকতার কথা বলে গত 3টে বিতর্কিত ইলেকশন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সেই সংবিধান সংস্কারের প্রশ্নে এবং কোনো রাজনৈতিক দল তারা অনাগ্রহ দেখাচ্ছে। অথচ তারাই আবার সভা সেমিনার বিবৃতিতে বিভিন্ন বক্তব্যে তারা বলে থাকেন তারা 31 দফা প্রণয়ন করেছেন, সেখানে তারা সংস্কারের কথা বলেছেন। তাহলে তারা যদি তাদের 31 দফাতে সংস্কার কথাগুলো বলেন, তাহলে সেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এখনই বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে তাদের মৌলিক বাধা স্পষ্ট। একটু অন্য আলোচনায় যাই নিজামুদ্দিন, যেটা হলো যে আপনাদেরই সহযোদ্ধা বলা যায় বা আরেকটি যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সেখান থেকে এই যে সরকারি যে 2জন উপদেষ্টা রয়েছেন এখনও ছাত্রদের মধ্য থেকে মাহফুজা আলম এবং আসিফ মাহমুদ, এদের পদত্যাগের একটা দাবি করেছেন। মানে আপনি কিংবা এনসিপি এই দাবির ব্যাপারে কি বলবে, তাদের প্রতিক্রিয়া কি? দেখুন, বাংলাদেশের গত 53 বছরের রাজনীতি আমরা দেখেছি, এখানে বিদ্যমান একটা প্রতিষ্ঠিত শক্তি কখনো চায় না প্যারালালি আর একটা শক্তির উত্থান হোক। এটা রাজনীতির মাঠে কেউই চায় না। যেটা 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্ররা যদি এটা ঘোষণা দিত যে এখন শেখ হাসিনার পতন হয়ে গেছে, আমরা সবাই নিজ নিজ ঘরে চলে যাই, রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে ছাত্রদেরকে নিয়ে এত বিতর্কের, এত সমালোচনার সৃষ্টি হতো না। যখন ছাত্ররা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে হাজির হয়েছে, নতুন রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার বয়ান নিয়ে হাজির হয়েছে, তখন তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তাদেরকে বিতর্কিত করার জন্য, নেতৃত্বকে বিতর্কিত করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র এবং বিভিন্ন নিজামুদ্দিন, আমরা তো ছাত্রদের দল বা এই নেতৃত্ব নিয়ে তো ওই প্রশ্নটা ভিন্ন। এখন তারা যেটি বলছে যে ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারে না। আর আপনারা তো একটা রাজনৈতিক দল, তাদের এই বিষয়টা কি মানে যৌক্তিক না? না, উপদেষ্টাদের প্রশ্ন যদি ওনাদের কোনো ধরনের বিতর্ক থাকে সেই আলাপে আমি যাব না, কারণ আমরা সরকারের অংশ নই। কিন্তু আপনি যদি নাহিদ ইসলামের কে নিয়ে এই প্রশ্ন করতে চান তাহলে এটা একেবারে অবান্তর, কারণ নাহিদ ইসলাম পদত্যাগ করেই এই দলের আহ্বায়ক হয়েছেন, এই দলের দায়িত্বভার গ্রহণ করেছেন। সুতরাং তার ব্যাপারে এখন এসব প্রশ্ন ওঠাটাই অবান্তর। মাহফুজ কিংবা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তাদের ব্যাপারে যদি কোনো ধরনের আলোচনা, সমালোচনা কিংবা পদত্যাগ করার প্রশ্নে যদি কোনো রাজনৈতিক দল প্রশ্ন উত্থাপন করে, সেটার আলাপ ভিন্ন। আচ্ছা।